নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আন্তর্জাতিক যোগ দিবসের উত্তেজনা এতক্ষণে নিশ্চয়ই থিতিয়ে গেছে। সারাদিন অনেক যোগব্যায়াম করেছেন, এবার একটু মগজাস্ত্রে একটু শান দিন। না, রাজ্য পুলিশের বা সিবিআইয়ের কোনো কেস সলভ করতে হবে না। নিজেদের পকেট বাঁচান। পকেট কাটার কয়েকটি নতুন ধরনের টেকনিক বাজারে এসেছে, জেনে রাখা ভালো। দেখুন, আমাদের অনেকেই আমরা এখন চা সিগারেটের দোকানে নগদ দিয়ে পাওনা মেটাই না। দোকানদারের অ্যাকাউন্টের কিউআর কোড সাটানো থাকে কিংবা একটা বোর্ড থাকে, সেখানে আমরা মোবাইলটা ওই কিউআর কোডটা স্ক্যান করে নিজেদের অনলাইন পেমেন্ট অ্যাপে সেই কোডটা স্ক্যান করে পাওনা মিটিয়ে দিই, তাই তো? আর কোডটা যখন স্ক্যান করছেন তখন আপনার মোবাইল অ্যাকাউন্ট হোল্ডারের নাম ফুটে ওঠে, অথবা সেই দোকানের নাম ভেসে ওঠে। দোকানদারের সঙ্গে কথা বলে তা মিলিয়ে নেয়। দোকানদার যতই ব্যস্ত হন, যতই ভিড় থাকুক, পরিষ্কার বলছি, কনফার্ম না হয়ে টাকা পাঠাবেন না। আমরা খবর পেয়েছি এক শ্রেণীর মানুষ নিজেদের অ্যাকাউন্টের কিউআর কোড এইসব দোকানে রেখে দিচ্ছে, দোকানের সামনে। যখন বেশি ভিড় ঠিক তখন, এবং কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু টাকা কামিয়ে কেটে পড়ছে। খদ্দের ঠকছেন না, দোকানির ক্ষতি হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে একটা ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হতেই পারে। একদম হাইটেক পকেটমারি। দক্ষিণের এক রাজ্যে আরেকটা অদ্ভুত চুরি হয়েছে। কয়েকটি এমন অ্যাপ রয়েছে এখন যেখানে কলারের পরিচয় জানা যায়। তার মধ্যে একটি অ্যাপ তো বেশ জনপ্রিয়, প্রায় সকলেই সেই অ্যাপ ব্যবহার করেন। এক প্রতারক সেই অ্যাপে নিজেদের প্রোফাইল খুলেছিল একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের নামে। তারপর ব্যাংকের গ্রাহকদের কাছে ওই নম্বর থেকে ফোন করে অ্যাকাউন্ট নম্বর, ওটিপি ইত্যাদি জেনে নেয় সব। আর গ্রাহকরা অ্যাপে দেখেন ব্যাংকের ম্যানেজার ফোন করছেন, তারা সরল বিশ্বাসে সব বলে দেন। ব্যাস, অ্যাকাউন্ট সাফ। বেশ কয়েকজন গ্রাহক সর্বশান্ত হয়েছেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আবার আরেকটা ধরনের প্রতারণা। সেখানে প্রতারক গ্রাহকের নামে প্রোফাইল তৈরি করে, তারপর ব্যাংক ম্যানেজারকে উল্টে ফোন করে এবং ধনী এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় 9 লক্ষ টাকা সরিয়ে নেয়। 1.5 বছর আগেই ওই অ্যাপের অপব্যবহার নিয়ে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাংক। প্রতারকরা কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টোল ফ্রি নম্বর জোগাড় করেছে, তারপর সেই নম্বরের কাছাকাছি নম্বরে ভুয়ো প্রোফাইল তৈরি করেছে, আর সেই নম্বর থেকে ফোন করে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি অ্যাপে প্রোফাইল তৈরিতে আধার নম্বর লাগে না, তাই যে কেউ যে কোনো নামে প্রোফাইল তৈরি করতে পারে। এই বিপদ কাটাতে কেন্দ্রীয় সরকার একটি নতুন ব্যবস্থা নিয়ে আসতে চলেছে। আননোন নাম্বার বলে আর কিছু থাকবে না। অপরিচিতের ফোন এলেও স্ক্রিনে তার নাম ফুটে উঠবে। মানে যে আধার নাম্বার লিঙ্ক করে বা জমা দিয়ে কানেকশন নেওয়া হয়েছে, সেই নম্বরই ফুটে উঠবে। TV9-এর গ্লোবাল কনক্লেভে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজেই এই কথা জানিয়েছেন। জরুরি কাজের মাঝে আননোন নাম্বার থেকে ফোন ধরতে গেলে সমস্যা, আবার না ধরেই বা যাবেন কোথায়? আপনি হয়তো ভাবছেন আপনার কোনো বন্ধু তার অন্য কোনো নাম্বার থেকে জরুরি দরকারে ফোন করছেন, যে নাম্বারটা আপনার ফোনে সেভ করা নেই। এইসব ভেবে হয়তো ফোনটা ধরলেন, তারপর দেখলেন হয় রং নাম্বার, না হলে নিখাত টেলিমার্কেটিং। এই সমস্যা থেকে এবার মিলতে পারে মুক্তি। TV9-এর গ্লোবাল সামিটে সরকারের ভাবনার কথা জানালেন টেলিফোন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। डिजिटल टेक्नोलॉजीज के कोई भी कॉल करे तो उसका जो केवाईसी में जो आइडेंटिटी दे रखी है, जब एप्लीकेशन दी होगी सिम की, तो जब नो योर कस्टमर में जो नाम दे रखा है वो नाम डिस्प्ले होगा। ये जैसे ही आ जाएगा तो ये प्रॉब्लम जो अनवांटेड कॉल्स की है वो खत्म हो जाएगी। ये कंसल्टेशन का एक हम लोग डेमोक्रेटिक वे से काम करते हैं,
तो कंसल्टेशन का एक प्रोसेस चल रहा है अभी। जैसे ही इंडस्ट्री की तरफ से, स्टेक होल्डर्स की तरफ से कंसल्टेशन खत्म होता है, दिस विल बी इम्प्लीमेंटेड ऑल ओवर द कंट्री। আননোন নাম্বার থেকে আনওয়ান্টেড কলের সমস্যা এড়াতে অনেকেই নানা রকমের অ্যাপ এখন ব্যবহার করেন, কিন্তু এতে কলারের পরিচিতি সম্পর্কে 100% সুনিশ্চিত হওয়া সম্ভব নয়। একমাত্র কল আসার সময় কলারের পরিচিতি ডিসপ্লে হলেই তা সম্ভব। সেই কাজেই হাত দিয়েছে সরকার। इस तरह की प्रॉब्लम कई बड़े शहरों में ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফোনে কলারের নাম ফুটে উঠলে অনেক দিক দিয়ে নিশ্চিন্তি, কিন্তু তারপরেও নিজের পকেট বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। ফোন করে কেউ ওটিপি চাইলো আর আপনি সব বলে দিলেন, আর বুদ্ধির বর যদি এরকম হয়, সরকার কোনোভাবেই আপনাকে রক্ষা করতে পারবে না। কেন্দ্রীয় সরকার এখন সাইবার সন্ত্রাসকেই দেশের সবচেয়ে বড় বিপদ বলে মনে করছে। আমাদের শত্রু দেশ যেগুলো রয়েছে তারা তো রীতিমতো পয়সা দিয়ে সাইবার আর্মি পুষছে। সেই সাইবার দস্যুদের কাজ কি? ভারতের বিভিন্ন সরকারি দফতর ও মন্ত্রকের সাইটে হানা দিয়ে তথ্য হাতিয়ে নেওয়া কিংবা পুরো ব্যবস্থাটাকে বিকল করে দেওয়া। কেন্দ্রীয় সরকারের 52টি মন্ত্রকের 300-র বেশি প্রকল্পের খুঁটিনাটি তথ্য রয়েছে সব ইন্টারনেটে। আর মোদী সরকার গত 7 বছরে 23 লক্ষ টাকা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা দিয়েছে। সরাসরি টাকা দেওয়ায় দুর্নীতি অনেক কমেছে, অপারেশনাল খরচাও বেঁচেছে, প্রায় 2 লক্ষ কোটি টাকার সাশ্রয় হয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলির কথা ভাবুন, তাদের বাজেট হিসেব করুন, বিভিন্ন খাতে রিটার্ন, জিএসটি রিটার্ন, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেতন, সবটাই এখন অনলাইনে হচ্ছে। গোটা বিষয়টি অনলাইনে হওয়ায় সাইবার দস্যুদের তীক্ষ্ণ নজরও কিন্তু রয়েছে। সাধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সমতুল্য। सुरक्षा को सुनिश्चित नहीं करते हैं तो हमारी यही ताकत हमारे लिए बहुत बड़ी चुनौती बन सकती है। জীবনবন্দি অন্তর্জালে, ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেখা, শুতে যাওয়ার আগে ওটিটিতে ওয়েব সিরিজ, বিনোদনের আগা থেকে গোড়া ইন্টারনেট। শুধু কি তাই, হাতে ধরা মোবাইল এখন ব্যাংক। কিউআর কোড স্ক্যান করেই মেটানো হচ্ছে চা বিস্কুটের দাম। অনলাইন বুকিংয়ে বাড়ি পৌঁছে যাচ্ছে আনাজ, খাবার, মুদির দোকানের মাল, ওষুধ। ইলেকট্রিক বিল, পুরো কর, বিমার প্রিমিয়াম থেকে জমির খাজনা, অনলাইনে মেটানো হচ্ছে সব বকেয়া। वित्त वर्ष 2022 में यूपीआई पर लेन देन $1 ट्रिलियन को क्रॉस कर गई है और पूरा विश्व इससे अचंभित है। লকডাউন শিখিয়েছে একটি ট্যাব বা ল্যাপটপ থাকলেই বাড়ি থেকেই অফিস করা যায়। ভিডিও কনফারেন্সে সারা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ মিটিং। এ যদি সুখের স্বর্গ হয়, দানবও তো দূরে নেই। ওয়েব যেমন রয়েছে, ডার্ক ওয়েবও রয়েছে। প্রলোভনের টোপ নিয়ে আম আদমির ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হানাদাররা। ইন্টারনেট থেকে চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য। জাতীয় সুরক্ষায় ভাত পাচ্ছে শত্রু দেশের সাইবার আর্মি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তথ্য দিলেন। 2019 সালে তৈরি হয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। পোর্টালে এখনো পর্যন্ত 11 লক্ষ অভিযোগ জমা পড়েছে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অভিযোগ 3 বছরে 2 লক্ষ। साइबर फ्रॉड और कई प्रकार के साइबर अटैक से हमारे देश को सुरक्षित करना ये हमारे सामने बहुत बड़ी चुनौती है। ভারতের 80 কোটি নাগরিক এখন ইন্টারনেটে কোনো না কোনোভাবে সংযুক্ত। 2025 সালের মধ্যে 120 কোটি ভারতীয় ইন্টারনেটে যুক্ত হয়ে যাবেন। গত 8 বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে 231%। 96% কমে গেছে ইন্টারনেট ডেটার খরচ। খরচ যত কমবে ততই ইন্টারনেটে আকৃষ্ট হবেন আরও মানুষ। ইন্টারনেট যত জনপ্রিয় হবে ততই অসাধু মানুষের নজর পড়বে সেদিকে। 2012 সালে সাইবার ক্রাইমের অভিযোগ ছিল 3377। 2020 সালে সাইবার ক্রাইমের অভিযোগ 50,000। 2020 সালে দিনে 136টি সাইবার ক্রাইমের অভিযোগ। সাধারণ অপরাধ দমনের প্রশিক্ষণ নিরাপত্তা সংস্থাগুলির কর্মীদের রয়েছে, কিন্তু সাইবার ক্রাইম আগামী প্রজন্মের অপরাধ। গোপন ডেরায় বসে একটিমাত্র টুলকিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে যে কোনো অপরাধী। সীমান্তে গুলি চালানো, বিমান হানার প্রয়োজন হয় না। অনায়াসে শত্রু দেশের বিদ্যুৎ ব্যবস্থা বিকল করে দিতে পারে কোনো সাইবার আর্মি। সাইবার শত্রুর হানা রুখতে ভারত কি তৈরি? भारत सरकार का गृह मंत्रालय भी
इसकी सुरक्षा के लिए बहुत चौकन्ना है। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। মোবাইল ডেটাই ভবিষ্যতের জ্বালানি। ডেটা হবে পেট্রোলের থেকেও বেশি দামি। কয়েক বছর আগে দেশের প্রথম সারির এক শিল্পপতি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। যুদ্ধের বাজারে পেট্রোল এখন যে দামে মিলছে তাতে কিন্তু ওই কথা অযৌক্তিক শোনাতেই পারে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু ভুল বলেননি। পেট্রোল ডিজেল দেশের রক্তের মতো, তাদের দাম বাড়ার এফেক্ট আমরা দেখতেই পাচ্ছি। বাজার দর চড়ে গেছে। ডেটা কিন্তু চোখে দেখা যায় না, তার উপস্থিতি গাণিতিক হিসাবে, কিন্তু ডেটায় চলছে দেশ। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। মানব সভ্যতা চলছে ডেটায়, কারণ ইন্টারনেট ছাড়া আজকের দিনে আমাদের কোনো গতি নেই। আর ইন্টারনেটের জ্বালানি, ইন্টারনেটের পেট্রোল ডিজেল হচ্ছে ডেটা। বিজ্ঞান ভবনে একটি সাইবার সুরক্ষা সংক্রান্ত সম্মেলন হয়েছে। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গত 8 বছরে ভারতের ডেটা মূল্য প্রায় 96% কমেছে, মানে প্রায় অর্ধেক হয়ে গেছে। ডেটার দাম কি আগামী দিনে বাড়তে পারে? তাহলে কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়ার মতোই সমাজে তার প্রভাব পড়বে। কিভাবে? আপনি অনলাইনে খাবার বুক করলেন বা করেন, গাড়ি বুক করলেন বা করেন, টিকিট বুক করেন, বিভিন্ন বিল মেটান। সেই সব সংস্থাই তো তাদের ইন্টারনেট পরিষেবাটা চালু রেখেছে এসব অর্ডার নেওয়ার জন্য। তার একটা খরচা রয়েছে। সেই খরচা যদি বেড়ে যায় তাহলে তার প্রভাব বিলে আসবে। যেমন রেস্তোরাঁ থেকে খাবার আনতে গেলে দেখবেন রেট বেড়ে গেছে। ডেটার দাম কি ভবিষ্যতে বাড়বে? তা আজকের দিনে আমার জানা নেই। তবে ডেটা খরচা কিন্তু বাড়তে চলেছে, কারণ 5G পরিষেবা আসতে চলেছে এবং 4Gতে যে হারে ডেটা খরচা হয় তার 2.5 গুণের বেশি ডেটা খেয়ে নেবে 5G। অতএব মোবাইল ও সাবস্ক্রিপশন প্ল্যান বদলের জন্য তৈরি থাকুন। আগে বলা হতো রোটি কাপড়া और मकान, এখন সেটা হয়ে গেছে রোটি কাপড়া मकान और ডেটা। আর শুধু ডেটা হলেই তো চলবে না, স্পিড না থাকলে সবটাই মাটি। বাফারিং শব্দের চেয়ে আর বিরক্তিকর কিছু আছে নাকি? মুশকিল আসার হতে পারে 5G। দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার নানা দিক নিয়ে সরকারের ভাবনা কি? TV9 এর গ্লোবাল সামিটে জানালেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। अब 2022 में हम लोग 5G का डिप्लॉयमेंट स्टार्ट करने वाले हैं। अगस्त सितंबर के महीने से इस साल के एंड तक कम से कम 20 से 25 शहरों में और टाउन्स में 5G का डिप्लॉयमेंट स्टार्ट हो जाएगा। ग्लोबली ऑन एन एवरेज $25 का प्राइस है डेटा का, टेलीकॉम सर्विसेज का। भारत में प्राइस $2 के आसपास है, तो वी आर ऑलरेडी एट द लोएस्ट इन द वर्ल्ड। एटलीस्ट इट्स अ फैक्टर ऑफ 10x, 10 गुना हम लोग बाकी दुनिया से सस्ते हैं। वही ट्रेंड बाकी सब जगह भी रहेगी। 5G না হয় এলো, পুরনো ফোনের মায়া ত্যাগ করে আপনিও 5G এনেবলড হ্যান্ডসেট কিনে ফেললেন। খাতায় কলমে যাই বলা হোক না কেন, বাস্তবে আপলোড ডাউনলোড স্পিড কি হবে? তথ্য বলছে ভারতে এখন গড় ইন্টারনেট স্পিড 129 Mbps। ইন্টারনেট স্পিডে ভারতের স্থান বিশ্বে 113 নম্বরে। বিশ্বে প্রতি মাসে একজন গড়ে 11 GB ডেটা ব্যবহার করেন। ভারতে প্রতি মাসে একজন গড়ে 18 GB ডেটা ব্যবহার করেন। दुनिया के जो हाईली डेवलप्ड कंट्रीज हैं उनसे भी ज्यादा मोबाइल डेटा कंजम्पशन हमारा है। ये जो डेटा रेट की बात है, कॉल ड्रॉप की बात आती है, क्वालिटी की बात आती है, तो उसके लिए बहुत जरूरी है कि हमें इन्वेस्टमेंट और बढ़ाएं। इसी के लिए लास्ट ईयर जो रिफॉर्म्स किए थे प्रधानमंत्री जी ने, पिछले सितंबर में जो रिफॉर्म किए, उन रिफॉर्म के बाद में इंडस्ट्री में एक स्टेबिलिटी आई है। সাধারণ মানুষ অযথা আতঙ্কিত হয়ে নানা জায়গায় মোবাইল টাওয়ার বসাতে দিচ্ছেন না, যার ফলেও নেটের গতি কমছে বলে দাবি টেলিকম মন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সারা দেশে 5G পরিষেবা চালু হলে উন্নয়নে গতি আসবে, বাড়বে কর্মসংস্থানও, বলছেন বিশেষজ্ঞরা। টেলিকম শিল্পের হাল ভালো নয়। বড় সংস্থাগুলির কাঁধে চেপে রয়েছে বড় অঙ্কের আর্থিক দায়। 5G স্পেকট্রামের নিলাম নিয়ে তাদের মত চেয়েছিল ট্রাই।
এসবে কেটে গেছে বেশ কিছুটা সময়। সব পক্ষের মতামত, যাবতীয় সুপারিশ খতিয়ে দেখে অবশেষে নিলামে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 26শে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে 5G স্পেকট্রামের নিলাম। 20 বছরের জন্য টেলিকম সংস্থাগুলি স্পেকট্রাম হাতে পাবে। তবে কোনো সংস্থা চাইলে 10 বছর পর স্পেকট্রাম ফিরিয়ে দিতে পারবে। প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন সংস্থা টেলিকম সংস্থাগুলির কাছ থেকে লিজে স্পেকট্রাম নিতে পারবে। টেলিকম সংস্থাগুলি দাবি করে নিলামে যে দর ট্রাই সুপারিশ করেছে তা খুবই চড়া। তারা 90% দাম কমানোর কথা বললেও শেষ পর্যন্ত দাম কমে 40%। সরকার ট্রাইয়ের সুপারিশ মেনেই নিলাম ডাকছে। তবে ব্যাংক গ্যারান্টি সহ অন্যান্য ক্ষেত্রে টেলিকম সংস্থাগুলিকে নানা আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। 4Gর চেয়ে 5G পরিষেবার গতি প্রায় 10 গুণ বেশি। 5G পরিষেবায় কয়েক সেকেন্ডের মধ্যে একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা ডাউনলোড করা সম্ভব। কলকাতা সহ 13টি শহরে 3টি টেলিকম সংস্থা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে 5G চালুর কাজ শুরু করেছে। প্রযুক্তি ও পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যেই 3টি টেলিকম সংস্থাকে বেশ কিছু স্পেকট্রাম বরাদ্দ করেছে কেন্দ্র। নিলামে দর নিয়ে কোনো সমস্যা না হলে মাস 3 মধ্যেই আম জনতার মোবাইলে 5G স্পিড চলে আসতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু খবরের স্বাদ বদল, কিংবা ভিন্ন স্বাদের খবর বলতেই পারেন। অশোক গেহলটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের সম্ভাবনা কি করে? অশোক গেহলট তো রাজস্থানের মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রাজনৈতিক শত্রু তো বিজেপি। তাহলে সংঘাতটা কি নিয়ে? চানাচুর নিয়ে। ঠিকই শুনেছেন, চানাচুর নিয়ে সুজলা সুফলা বাংলা ও মরুরাজ্য রাজস্থানের লড়াই রাখতে পারে। কারণ চানাচুরের জিআই স্বীকৃতি চায় বাংলা। তালিকায় রয়েছে রসকদম্ব। বঙ্গ-কলিঙ্গ যুদ্ধে বাংলার জয়ের পর জিআই পেয়েছে বাংলার রসগোল্লা। জয়নগরের মোয়া, বালুচরীর শাড়ির গায়েও জিআই ট্যাগ লেগেছে। তালিকাটা শুরু হয়েছিল দার্জিলিং চা দিয়ে। এবার কি যোগ হচ্ছে আরও 2? শুধুই মিষ্টি? বাংলার টকঝাল নোনতাই বা পিছিয়ে থাকবে কেন? জিআই ট্যাগের জন্য এবার আবেদন জমা পড়তে চলেছে চানাচুরের নামে। মুড়ি চানাচুর ছাড়া বাঙালির চলে না। বাংলার চানাচুরের কদর বাংলার বাইরেও। ফলে জিআই চেয়ে আবেদন করছে চানাচুর ব্যবসায়ী সমিতি। 1868 সালে রসরাজ অমৃতলাল বসুর লেখায় চানাচুরের উল্লেখ রয়েছে। 1937 সালে প্রথম বিকানের থেকে বাংলায় ভুজিয়া আসে। বাংলার চানাচুরের অধিকাংশ উপাদানই বেসনে তৈরি। ভিন রাজ্যের ভুজিয়ার অধিকাংশ উপাদান ছাতু দিয়ে তৈরি হয়। ফলে চানাচুর বাংলার নিজের প্রোডাক্ট। এই দাবিতেই জমা পড়তে চলেছে জিআই এর আবেদন। রসগোল্লার মতোই রসকদম্ব। মালদার এই মিষ্টির জন্য জিআই রেজিস্ট্রেশন চেয়ে আবেদন জমা পড়ে গেছে। ক্ষীরের তৈরি পুরের ভিতর রসগোল্লা, আর মিষ্টিকে কদম ফুলের আকার দিতে ক্ষীরের ওপর সাবুদানার মোড়ক। এই হলো রসকদম্ব। জনশ্রুতি, মালদার রসকদম্বের বয়স 500 বছর। কথিত আছে মালদার ইংরেজবাজারের রামকেলি গ্রামে চৈতন্যদেব এসেছিলেন। চৈতন্যদেব একটি কদম গাছের নিচে বিশ্রাম নিতেন। সেই সময় স্থানীয় ময়রারা কদম ফুলের আকারে নতুন মিষ্টি রসকদম্ব তৈরি করে তাকে দেন। রসকদম্ব জিআই পেয়ে গেলে বিদেশের বাজার ধরা আরও সহজ বলে আশা মালদার মিষ্টি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।